ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমার চ্যানেলে ইকো পার্কের 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আর বাংলা ভাস্কর্য উদ্যান সম্পর্কে আপনাদের জানাবো। আমরা যখন গেছিলাম এই অংশটিতেও আমরা ঘুরেছি। এখানে বিশ্বের 7টি ওয়ান্ডার্স, যেমন চীনের প্রাচীর, তারপর হচ্ছে পেত্রা, মাচু পিচু, ক্রাইস্ট দি রিডিমিয়ার, কলোসিয়াম, দ্য তাজমহল এবং মিশরের যেটা রয়েছে ওখানে মমি রয়েছে এবং মিশরের পিরামিডগুলোও রয়েছে, এগুলো এখানে আপনাদের দেখাবো। আর বাংলা ভাস্কর্য উদ্যানে বাংলার বিভিন্ন মনীষীরা বাংলার ক্ষেত্রে যে সমস্ত অবদান রেখেছেন বা ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত অবদান রেখেছেন তাও আপনাদের সামনে ফুটিয়ে তুলব। আর 7 ওয়ান্ডার্সগুলো তো রয়েছেই, যেগুলো খুবই আকর্ষণীয়। তো অবশ্যই আমার এই থার্ড পার্ট অফ ইকো পার্ক ট্যুর আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ঘুরে যাবেন। এখন প্রচণ্ড গরম, এখন যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। আপনারা বিকালের দিকে চেষ্টা করতে পারেন, অথবা আবহাওয়া একটু ভালো হলে তাহলে আবার ইকো পার্কে আপনারা আসতেই পারেন। সুতরাং 7 ওয়ান্ডার্সগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে। আর বাকি যা আছে আমি ভিডিও তুলেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখতে থাকুন, আমি আরও অনেক ভিডিও নিয়ে আসছি। পার্কে 7 ওয়ান্ডার্সের প্রথমেই রয়েছে মিশরের পিরামিড। ইজিপ্ট, মিশর, নীলনদ বললেই মমির কথা ভেসে ওঠে। আর পিরামিডের ভিতর থেকেই মমিরা বেরিয়ে আসতো। মনে আছে সকলের নিশ্চয়ই, সে পিরামিডের দর্শন আছে। ইকো পার্কের মধ্যে সুন্দরভাবে করা হয়েছে, আয়তনে অনেকটাই ছোট, তবুও খারাপ না। এখানে রয়েছে স্প্রিংস, ওইটাই গর্তে ঢুকলো স্প্রিংসের পর এখানে পিরামিডের ভিতরে বোধহয় প্রবেশ করাচ্ছে। বিভৎস গরম হবে, তাও একবার ঢুকে দেখি। পিরামিডের যেতে হলে জর্ডান ঐতিহাসিক নগরী, যেটি এখন পাহাড়ের সম্ভবত তৈরি করা, খুব সুন্দর। ইউটিউবে দেখলেই বোঝা যায়। পেত্রা, এটা দেখলে বুঝতে পারবে ইউটিউবে আজ খুব সুন্দর। এটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে তালিবানি অত্যাচারের দাপটে। তবে আমাদের ইকো পার্কের দৌলতে আমরা একটু দর্শন করতে পারছি। অবশ্যই আসুন, দর্শন করে যান পেত্রা। এখানে একটি গরুর মতো রাখা বানিয়েছে। দেওয়ালে আঁকা ঝুঁকি করা রয়েছে। এখানটা দাঁড়ান, আমি একটা ছবি তুলবো। সব এনার্জি ওইদিকে চলে গেছে। এবার গেল কোথায়, বেরিয়েও গেছে। কি দিয়ে করা, ফাইবার। খুব সুন্দর। আসুন পেত্রা জর্ডানে দেখে যেতে এই ঐতিহাসিক নগরী।
পেত্রা, জর্ডন। আরও অনেকগুলো আছে, মাত্র দুটো ওয়ান্ডার্স দেখলাম, এরপরে আরও 5টি বাকি আছে। তার আগে আইসক্রিম খাওয়া যাক। এসছি ক্রাইস্ট দ্য রিডেমিয়ার স্ট্যাচু। এটি রিও ডি জেনেরো ব্রাজিলের আছে, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডেমিয়ার। যীশু খ্রিস্টের, ব্রাজিল বলতে এই যীশু খ্রিস্টের এই মূর্তিটার কথা সকলের মনে আসে। খুব সুন্দরভাবে তৈরি এটি, ইকো পার্কের অন্যতম আকর্ষণ। অবশ্যই আসুন, এখান থেকে 7 ওয়ান্ডার্স চোখে পড়বে। তাজমহল, পেত্রা, পিরামিড, মাচু পিচু, সকল কিছু। ইকো পার্কে এখন আমরা দেখতে পাচ্ছি মোয়াই। মোয়াই সম্ভবত 1100 থেকে 1650 রূপা নুই সময় গঠিত। এগুলির একটা ধার্মিক দিক রয়েছে। এখানকার আদিবাসীরা একে মোয়াই, এই মূর্তিগুলোকে দেবতা হিসেবে পুজো করত। এগুলো অনেকটাই মানুষ্য আকৃতি ঠিকই, কিন্তু এগুলো পাওয়া যায় ইস্টার আইল্যান্ডে। দে আর নট মাইথোলজিক্যাল ফিগার অ্যাট অল, কিন্তু তবুও এই পাথরের মূর্তিগুলোকে দেবতা হিসেবে পুজো করা হয়। মোয়াই হচ্ছে রাপা নুই দ্বীপে সংকুচিত আগ্নেয় শিলায় খোদাই করা কিছু মূর্তি। মূর্তিগুলোর অরিজিনালি ওজন হচ্ছে 12 টন আর উচ্চতা 13 ফুট। এগুলো অবশ্যই একটি অসম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে, তবু এগুলোর একটি ধার্মিক দিক রয়েছে, তাই এটাকে স্পর্শ করা যায় না। মোয়াইকে দেবতা হিসেবেও সেখানকার লোকেরা পুজো করে থাকে। সেটাই ইকো পার্কে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এটি সম্ভবত অগ্নুৎপাতের যে শিলাগুলি হয়, সেই লাভা বা শিলা থেকে এটি তৈরি করা হয়েছে। সুতরাং ইকো পার্ক আসলে এই চত্বরটা একবার ঘুরে যাবেন 7 ওয়ান্ডার্সের, যেখানে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডেমিয়ার দেখা যাচ্ছে, আর পাশেই রয়েছে মোয়াই। এখানে মোয়াইকে আপনি ধরে ছুঁতে পারবেন, কারণ এগুলো রেপ্লিকা টাইপের। আর মোয়াই থেকে আবার তাজমহলও দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগবে, অবশ্যই ঘুরে যাবে। এটার আর পরিচয় দেওয়ার দরকার নেই। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় অন্যতম পত্নী মমতাজ মহলের মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে এই ভালোবাসার অমর কীর্তি স্থাপন করেছেন, যা ভারতবর্ষের দিল্লিতে অবস্থিত তাজমহল, দ্য ওয়ান অ্যান্ড অনলি। এত সুন্দর স্থাপত্য শিল্পের উদাহরণ ওদের ইতিহাসে আর কোথাও পাওয়া যায়নি, আর পাওয়া যাবে না। একজন প্রেমিক বা একজন স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা উজাড় করে দিতে, স্ত্রীকে চিরস্মরণীয় করে রাখতে এই অমর কীর্তি স্থাপন করেছেন তাজমহল। তাজমহল ভালোবাসার অন্যতম। প্রাচীর পৃথিবীর অন্যতম উচ্চতম প্রাচীর, বহু প্রাচীনকালে তৈরি হয়েছে। কথিত আছে চাঁদের থেকে নাকি একমাত্র চীনের প্রাচীরই দেখা যায়। হিমালয়ের চূড়া, তাজমহল, কলসিয়াম, চীনের প্রাচীর, এদিকে আমি। এবার চলুন চীনের প্রাচীরে ঘুরে দেখি। চীনের প্রাচীরের থেকে কলকাতার রাজারহাট,
অনেকটি উঁচু। তোমার এমনি ছবি তুললে সবই ভালো, তবে চীনের প্রাচীরে স্মেলটা খুব একটা ভালো আসছে না, জানি না কেন। অনেকটা উঁচু চীনের প্রাচীরটা, স্বাভাবিক, প্রাচীর মানেই তো উঁচু প্রাচীর। যাওয়ার মতো অবস্থা, তো ঘোরা সম্ভব না। চীনের প্রাচীর পুরোই মন ভরানো। বর্ষাকালে অন্যরকম একটা অ্যাট্রাকশন। চীনের ইতিহাস জানতে হলে হবে, আমি এখন অতটা মনে নেই, অনেকদিন পর যেহেতু। ইকো পার্কে এখন আমরা সামনে দাঁড়িয়ে আছি কলোসিয়াম, যেটা ইটালির রোম শহরে অবস্থিত। এটি একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। সে যুগে প্রায় 50,000 দর্শক এই থিয়েটারে বসে বিভিন্ন লড়াই দেখতে পারত। কলোসিয়ামটা ঠিক চীনের প্রাচীরের পাশেই বলা চলে। আমরা কলোসিয়ামের দিকে ধীরে ধীরে ঢুকে গেলাম। এটি তো রোমান সাম্রাজ্যেরই সময় তৈরি, ইটালির রোম শহরে প্রাণকেন্দ্রে তৈরি। ইউরোপ ঘুরতে গেলে সকলেই এখানে ঘুরে আসেন। আমাদের এখানকার বিভিন্ন পুজোর থিমেও এটি মাঝে মাঝে চোখে পড়েছে। এখানে সাধারণত এই মঞ্চে গ্ল্যাডিয়েটরদের বা কোনো জনসাধারণের জন্য যদি কোনো প্রদর্শনী হয়, সেটি এখানে করা হতো জনসাধারণকে দেখানোর জন্য। যে আর ভিতরটা তো ঘেরা, চারিদিক থেকে ঘেরাই, অনেকটা স্টেডিয়াম, এখনকার দিনে স্টেডিয়ামের মতো ওপেন স্টেডিয়াম অনেকটা। রোম শহর সেই সময় রোমান সাম্রাজ্যের দাপটে খুব ফুলে ফেপে উঠেছে। তার মাঝখানে এত বড় একটা স্টেডিয়াম বানাতে পেরে তারা খুবই গর্বিত বোধ করে, যেখানে তারা বিভিন্ন যুদ্ধজয়ী বা এখানে বিভিন্ন বীর সেনাদের সাথে বিভিন্ন পশুদেরও সংগ্রামের কাহিনী রয়েছে। এখানে আমরা ভিতরে গেলেই দেখতে পাচ্ছিলাম যে এখানে একটি এই জায়গাটা তাকালেই বোঝা যাচ্ছে ভিতরে একটি সিংহ রয়েছে, অপরদিকে একটি বাঘ রয়েছে। মানে এখানে যারা বীর যোদ্ধা বা কোনো দোষীদের এখানে ফেলে দেওয়া হতো, যতক্ষণ না তাদের কোনো রকম পরাজয় স্বীকার করছে বা তারা কোনো রকমভাবে জয়ী হচ্ছে। আবার জয়ী হয়েও লাভ হতো না, হয়তো এই উপরে এই স্টেডিয়াম থেকে তারা হয়তো ছুঁড়ে কোনো বল্লম ছুঁড়ে বা তীর ধনুক ব্যবহার করে এদের মেরে ফেলতে পারতো বিস্তীর। এরকম অনেক সিনেমাতেই দেখেছি, হলিউডের সিনেমাতে দেখছি কিরকম পরীক্ষা দিয়ে ঘেরা, মানে কলকাতার মতো। কেন কি ছবিও তুলে নিয়েছিলাম। ইকো পার্ক ঘোরা প্রায় শেষ, সবার শেষে কলোসিয়ামটা ঘুরেছি যতটা পারবো। এখানটাও বেশ ভিড়, বিকেল হয়ে এসছে, তবু এখন তাই লোকজনের আগমন তো ঘটছে ইকো পার্কে, দেখতেই পাচ্ছেন বিকেল ঘনিয়ে এসছে। কলোসিয়ামটাও খুব ভালো লাগলো দূর থেকে, সাদা ধবধবে পাথরের তৈরি। ইউরোপে গেলে অনেকে এটিকে দেখে এসে, বাইরে গ্ল্যাডিয়েটরদের সাথে একটি ছবি রয়েছে, দূর থেকে তোলার চেষ্টা করেছিলাম কলোসিয়ামটাকে। এটির উচ্চতা বেশ মানে একটি উঁচু স্থানে অবস্থিত, বোঝাই যাচ্ছে, মানে সমতল ভূমি থেকে বেশ উঁচু স্থানে অবস্থিত। দূর থেকে আমাদের প্রিয় তাজমহলের একটি ভিউ। তাজমহল তো সত্যি একটি অপূর্ব নিদর্শন, ভালোবাসার এক প্রতীক। একটি সংরক্ষণ করে রাখা আমাদের অবশ্যই দায়িত্ব। যা গরম, আইসক্রিম না খেয়ে উপায় নেই, তাই 2-3টে আইসক্রিম খাওয়া হয়ে গেছিলো। ভারতের হৃদয়ে রয়েছে তাজমহল, এটি তার প্রমাণ। ক্রাইস্ট দি রিডিমেয়ার দ্য ব্রাজিলে রয়েছে, ব্রাজিলের অন্যতম আকর্ষণ। দুহাত তুলে যীশুখ্রিস্ট ভালোবাসা জ্ঞাপন করছেন। এখানে জলের ঝর্ণার মধ্যে দিয়ে তাজমহলের অপরূপ রূপ। স্প্রিংস মিশরে গেলে কেউ মিস করেন না। আর আমাদের প্রিয় তাজমহল, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে প্রচুর লোকের সমাগম ঘটেছে। পিছন দিয়ে মেট্রোর লাইন দেখা যাচ্ছে। কয়েকদিন পর মেট্রো থেকে ইকো পার্কের আজকের ট্যুর কমপ্লিট, বাড়ি ফেরার পালা। ইকো পার্কের এই গেট দিয়ে বেরোচ্ছি, এখানে 7 ওয়ান্ডার শুরু। এই গেটের একটি হাতি, তার পিঠে খুব সুন্দর স্থাপত্য নিদর্শন।
ভালোই লাগলো ইকো পার্ক সারাদিন ঘুরে। ইকো পার্ক ঘুরে যান। আর আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অল দ্য বেস্ট, গুড ইভিনিং, চললাম, সকলে ভালো থাকবেন।